সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, বাংলা নববর্ষের এই দিনে আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা। দর্শক, আমরা আজকে কথা বলবো একটি অতীব প্রয়োজনীয়, জরুরি এবং একটি রোগ যেটি সম্পর্কে আমাদের সকলেরই রোগটি সম্পর্কে জানা। এটি নিয়ে আমরা আজকে বিশদ কথা বলবো। আমাদের আজকের আলোচনার বিষয় যক্ষ্মা বা টিউবারকুলোসিস, সংক্ষেপে টিবি। দর্শক, এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষব্যাধি বিভাগ তথা পালমোনোলজি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার আব্দুন নুস সায়েম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশন স্টুডিওতে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আপনাকে, আপনার দর্শক শ্রোতাকে সবাইকে শুভ নববর্ষ। জি দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আমাদের আজকের অতীব গুরুত্বপূর্ণ তথা জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনা চলাকালীন সময়ে আপনারাও সরাসরি যুক্ত হয়ে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন, অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আসুন আমরা আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা যক্ষ্মা বা টিবি নিয়ে আলোচনায় যুক্ত হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার আব্দুন নুস সায়েম স্যার। স্যার, আমরা আজকে কথা বলবো একটি অতীব গুরুত্বপূর্ণ, অতীব জরুরি রোগ নিয়ে। যে রোগটির সম্পর্কে বা যে শব্দটির সঙ্গে আমাদের দর্শকেরা হয়তো বা পরিচিত আছেন, কিন্তু এর আদ্যপান্ত আজকে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। শুরুতে আমরা আপনার কাছে জানতে চাই যক্ষ্মা রোগ মূলত কি? এটিকে টিউবারকুলোসিস, সংক্ষেপে টিবি নামেও মানুষ চিনে থাকে। তো এই রোগটি সম্পর্কে আমাদের শুরুতে পরিচয় করা। আচ্ছা, শুরুতে আপনি যেটা বলেছেন যক্ষ্মা রোগ কি, এর আগে একটু ব্যাকগ্রাউন্ড আপনাকে বলি। এই বছরে, এই গত মাসেই ঠিক 24 মার্চ জি বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। জি এটা WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পালন করে। তো এই প্রতি বছরে একটা থিম থাকে এবং একটা প্রিভিলেন্স বা এই তথ্যগুলো প্রকাশ করা হয়। এবছরের যেই থিমটা ছিল ইয়েস উই ক্যান এন্ড টিবি, লেড বাই কান্ট্রিজ অ্যান্ড পাওয়ার্ড বাই পিপল। জি অর্থাৎ হচ্ছে যে আমরা অবশ্যই টিবিকে বন্ধ করে দিতে পারি, মানে টিউবারকুলোসিস বা যক্ষ্মা রোগকে এন্ডে নিয়ে যেতে পারি। জি এতে দুইটা অংশ কাজ করবে। লেড বাই কান্ট্রিজ, দেশ এর হচ্ছে নেতৃত্ব দিবে, ইমপ্লিমেন্ট করবে, তারা ফান্ডিং করবে, ডিসিশন নেবে, কিন্তু জনগণ পাওয়ার্ড বাই পিপলরা এটা করবে, তাহলে টিভিটা এন্ডের দিকে যাবে। তাদের দেওয়া তথ্য মতে এবছর 2024 সালে সারা বিশ্বে প্রায় 10.7 মিলিয়ন মানুষ যক্ষ্মা আক্রান্ত হয়েছে। এর মধ্যে 1.23 মিলিয়ন বা লোক যক্ষ্মায় মারা গেছেন। অনেক বড় এটা অনেক বড় সংখ্যা, এটা 24 সালের। জি তবে ভালো দিক হচ্ছে যেহেতু ট্রিটমেন্ট ভালো হচ্ছে, এই জন্য 2000 সালের পরে এই পর্যন্ত প্রায় 83 মিলিয়ন যক্ষ্মা আক্রান্ত রোগী তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, চিকিৎসায় ভালো হয়েছেন। তো এটা একটা ভালো দিক, এটা আমি আসলে ব্যাকগ্রাউন্ডটা বলে নিলাম। জি যক্ষ্মা বা টিবি হচ্ছে আসলে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ, যেটাকে আমরা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বলি। এইটা আমাদের হিউম্যানের সহ অন্যান্য প্রাণীরও হয়। তো আমরা হিউম্যানটা নিয়েই কথা বলবো। তো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এমন একটা জীবাণু যেটা সাধারণত শ্বাসনালীর মাধ্যমে, ড্রপলেটস বলি আমরা, শ্বাসে যে হাঁচি কাশি দিলে বাতাসে ভেসে বেড়ায়, আমরা আবার শ্বাস গ্রহণ করলাম, এইটার মধ্যে শ্বাসনালীতে ঢুকবে, ফুসফুসে ঢুকবে, সেখান থেকে নানানভাবে শরীরের অন্য অংশ ছড়ায় যায়। এইটা একটা ওয়ে। এবং সেটা সাধারণত আমরা যক্ষ্মাটা বুঝে থাকি শুধুমাত্র মানে সাধারণ মানুষের মধ্যে, যেটা কাশিতেই যক্ষ্মা প্রকাশ পায় বা ফুসফুসে যক্ষ্মা। এটা না ঠিক, যক্ষ্মা কিন্তু শরীরের প্রায় সব জায়গাতেই হতে পারে। আমরা স্যার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে জানবো যে কোথায় কোথায় হয়। তার আগে আমরা আরেকটু জানতে চাই যে এই যে যক্ষ্মা রোগ, এই যক্ষ্মা রোগটা হচ্ছে যে আপনি বললেন যে ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তো এই যক্ষ্মা রোগটা সম্পর্কে যদি আমাদেরকে আপনি আরেকটু ক্লিয়ার করে বলেন যে যক্ষ্মা রোগের ক্ষেত্রে
মানুষের কি কি লক্ষণগুলো প্রকাশ পেতে পারে? আচ্ছা, এখন এটা যেটা বলছিলাম আমি, যে আমাদের শুধু ফুসফুসের যক্ষা না, জি ফুসফুস ছাড়াও শরীরের অন্য অংশেও যক্ষা হতে পারে। জি যেমন জয়েন্ট বা আমাদের বোনস, যেগুলো হাড়, ব্রেন হইতে পারে, ব্রেনের যে পর্দা, মেনিনজেস, জি। পর্দার যক্ষা হতে পারে। তাছাড়া আমাদের যে অন্ত্র, জি ক্ষুদ্রান্ত, এর মধ্যে হতে পারে। এইটা আসলে এক একজনের মানে যেখানে হচ্ছে সেটা অনুযায়ী লক্ষণ প্রকাশ পাবে। তবে আমি কমনলি যেটা বলছি সেটা হলো যে আমরা সাধারণত সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে ফুসফুসের যক্ষা। ফুসফুসের যক্ষা। জি এর প্রধানতম উপসর্গ হচ্ছে কাশি। কাশিটা প্রলম্বিত হবে, 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত গড়াবে। কাশির সাথে তার হালকা হালকা জ্বর থাকে, বেশি জ্বরও থাকতে পারে। সাধারণত আমরা এটাকে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার বলি, মানে দুপুরের পর থেকে জ্বরটা হতে থাকবে। জি অল্প অল্প জ্বর, কখনো কখনো গা শোয়া জ্বর থাকবে। সেই সাথে তার ওয়েট লস হয়, খাবারের অরুচি হইতে পারে, মানে ওর ওজন কমতে থাকবে। জি এবং দেখা যাবে যে জ্বরটা যখন ছাড়ে, অথবা এমনিতে তার অনেক সোয়েটিং হয়, যেটাকে আমরা ড্রেঞ্চিং সোয়েট বলি। ঘামটা এরকমের যা তার পরনের কাপড় ভিজে বিছানা পর্যন্ত ভিজে যায়। তাহলে এইগুলি যদি হয়, কাশি, দীর্ঘ সময় ধরে কাশি হচ্ছে 2 সপ্তাহ বা আর বেশি, সাথে হালকা জ্বর, বিকেলের দিকে জ্বরটা বেশি হয়, কখনো কখনো বেশি জ্বর হতে পারে, জি ওজন কমে যাচ্ছে, খাদ্যে অরুচি, ঘাম হচ্ছে, এইগুলো হলে আমরা কমনলি, আবার যদি কাশি যেটা হয়, কাশির সাথে কখনো কখনো রক্ত যায়, সেটা হলে আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে এটা একটা যক্ষা হতে পারে। জি এটা হলো ফুসফুসের যক্ষা। জি এছাড়া অন্য অংশের যক্ষা তো এই রকমের কমনলি আপনার হালকা জ্বর থাকতে পারে, বেশি জ্বরও থাকতে পারে। যদি ব্রেনের পর্দায় যক্ষা হয়, তখন কখনো কখনো কিন্তু জ্বর, এগুলোর পরে ধীরে ধীরে একসময় খিঁচুনি হয়, জ্ঞান হারিয়ে ফেলে কেউ কেউ। জি আবার যদি এরকম হয় যে মেরুদণ্ডের মধ্যে যক্ষা হয়েছে, জি তাহলে স্যার ব্যাক পেইন থাকে, কোমরে ব্যথা থাকবে, কোমরে ব্যথা অল্প থেকে অনেক বেশি ব্যথা হয়, এবং ওই হাড্ডিটা অনেক সময় নষ্ট হয়ে যায়। আবার এটা হলো যদি কোমরে ব্যথা হয়, তার পেইন থাকছে, সাথে ওই যে উপসর্গগুলো, জ্বর, জি। ওয়েট লস, এগুলো এবং থাকে, এটা কমন লম্বা একটা সময় বিষয়। ধরে হ্যাঁ, লম্বা এই সময় ধরে হবে। জি স্কিনেও তো টিভি হতে পারে। স্কিনে হতে পারে, দেখা গেল যে একটা এমন একটা ঘা হয়েছে, এটা চিকিৎসা করাচ্ছে, ভালো হচ্ছে, আবার মানে ওটা থেকে আগাচ্ছে, এটার জি। কন্ট্রোল হচ্ছে না। জি স্কিনের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা বলেই নেই, যেহেতু স্কিনের কথা বললেন। অনেক সময় দেখা যায় যে আমাদের নানান ধরনের অপারেশন হয়, যেমন সিজার হয়, তাছাড়া আমরা মাঝে মধ্যে ল্যাপারোস্কোপি করি। এই যে যেখানে ইনসিশন দেওয়া হয়, পোর্ট সাইড বলি বা ইনসিশন, এই জায়গাগুলোতে চামড়ার ওই অংশটা তো কিন্তু হতে পারে টিবি। আবার সিজারের কথা যেহেতু বললাম, এই জায়গায় একটা কথা বলি, অনেক সময় এই যক্ষার আমরা বুঝতে পারি না, কিন্তু দীর্ঘদিন থেকে মহিলাদের, পুরুষদের প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হতে থাকে, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা ভালো হয় না, তলপেটে ব্যথা হতে থাকে, এমনকি বন্ধ্যাত্ব পর্যন্ত, মানে বাচ্চারা চেষ্টা করছে, হচ্ছে না। এইগুলো কিন্তু ফিমেলদের জেনিটো ইউরিনারি মানে টিবির একটা লক্ষণ। জি এবং আরেকটি বলেছেন আপনি যে অন্ত্রে হতে পারে। অন্ত্রে হতে পারে, হ্যাঁ। তো অন্ত্রের বেলায় যেটা হয় যে দেখা যায় যে মাঝে মধ্যে পেট ব্যথা করে, কখনো কোনো পেট ফুলে যায়, এমনকি আমরা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যেটা বলি, যে পায়খানা বন্ধ হয়ে গেছে, পেট ফুলে গেছে, বমি টুমি নিয়ে প্রেজেন্ট করে, যখন একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন মানে অর্থাৎ টিবি হয়ে ওখানে খাদ্যনালীটা বন্ধ করে দিয়েছে, তখন এটা হয়। যদি খাদ্যনালী একদম বন্ধ না হয় কমপ্লিটলি, তাছাড়া তখন হয় কখনো কখনো তার কনস্টিপেশন থাকবে, কখনো লুজ মোশন থাকবে, তার পেটে ব্যথা হবে, সাথে হালকা যে জ্বরের কথাটা বললাম, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ওয়েট লস, অ্যাপেটাইট লস, এইগুলো থাকে। তাহলে আমরা একটা সাসপিশনের পেটে চাকাও পাওয়া যায়, ঠিক সেই সময়টা ওখানে ডান দিকে চাকাও পাওয়া যায়। আমরা আসলে আপনাকে অনেক ধন্যবাদ যে আমরা যক্ষা নিয়ে সাধারণ মানুষের যে একটা ধারণা, যে যক্ষা বলতে শুধুমাত্র কাশি বা ফুসফুসের যক্ষা, এটা কিন্তু যক্ষা যে মানে টিবি যে শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, এ বিষয়টা আমরা আপনার কাছ থেকে আসলে পরিষ্কার হলাম। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যক্ষা হওয়ার জন্য কি বয়সের কোনো ব্যাপার রয়েছে, মানে যে কারো হতে পারে নাকি কোনো বিশেষ শ্রেণীর মানুষের হওয়ার সম্ভাবনা বেশি? এইটা যক্ষার জন্য বয়স বিষয় না। জি আসলে জন্ম থেকে শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্ত যক্ষা হতে পারে। আমাদের এই থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলা, যেখানে টিউবারকুলোসিস প্রবণতা বেশি, এটা যে কোনো বয়সে হতে পারে। তবে টিবি বা টিউবারকুলোসিস হওয়ার জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যার রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম, তাদের এটা বেশি হয়। ছোটদেরও হতে পারে, আবার এক্সট্রিম অফ এজে হতে পারে, অথবা মধ্যবয়সীয় যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যেমন ধরেন মানে ডায়াবেটিস মেলাইটাস যাদের থাকে, তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
এখন আমাদের দেশ না শুধু, ওয়ার্ল্ডের অনেক দেশেই ভীতিকর একটা বিষয় হচ্ছে এইডস বা এইচআইভি পজিটিভ যারা, জি তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তাদের টিউবারক্লোসিস হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। এজন্য আসলে বয়সটা বিষয় না, বয়সের চাইতে বেশি বিষয় হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা, সে কোথায় বসবাস করছে, ক্রাউডি একটা জায়গায় খুব একটা বাসার মধ্যে অনেক মানুষ বসবাস করছে, অথবা কর্মক্ষেত্রটা এরকমের যে অনেক লোক এক জায়গায় কাজ করছে, একজনের যদি হয় তার কাশির মাধ্যমে সবার ছড়ায় পড়তে পারে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। জি অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যেহেতু যক্ষ্মা বলতে পালমোনারি টিবি যেটা মানে ফুসফুসের যক্ষ্মা, এই সংখ্যাটাই তো বেশি নিশ্চয়ই পাওয়া যায় বা মানুষ এটাকেই যক্ষ্মা বলতে বেশি বুঝে। তো আমরা এটা নিয়ে যদি শুরুতে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এরকম ফুসফুসের যক্ষ্মা যদি কারো হয়ে থাকে, আপনি লক্ষণগুলো বলেছেন, এরকম লক্ষণ যদি কারো প্রকাশ পায়, এবং আমরা কিন্তু আগে দেখতাম যে টেলিভিশনেও কিন্তু অ্যাড দিত যে একটানা 2-3 সপ্তাহের বেশি কাশি হলে আপনি পরীক্ষা করুন। তো এই সময়ে এই ধরনের লক্ষণ যাদের রয়েছে তারা আসলে কি করবেন, কোথায় যাবেন এবং তার পরবর্তী করণীয় কি? আচ্ছা, আপনি যেটা বলছিলেন সেটা হলো যে ফুসফুসের যক্ষ্মাটাই হচ্ছে যক্ষ্মার মানে প্রথম এবং প্রধান সাইট হচ্ছে ফুসফুস। জি যেহেতু আমরা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে মূলত বেশিরভাগ ছড়াচ্ছে, জি তো আমরা শ্বাস নিচ্ছি, এটাই প্রথমে ওখানে যায়, সে ওখানে বাসা বাঁধে, ওখানে করে, অথবা ওখান থেকে অন্য জায়গায় ছড়াতে পারে। জি এই জন্য এটাই কিন্তু কমন। এবং এই যে লক্ষণগুলো আপনি এটাই সহজে বোঝা যায় যে এটা হলো টিউবারকুলোসিস। জি তো যখন একজনের এরকম হবে, আমরা তো অনেক বিজ্ঞাপন দেখছি, দেখে অনেকেই এখন সচেতন জি যে আমরা 2 সপ্তাহের বেশি, 3 সপ্তাহের বেশি এরকম বলতো না। তো এরকমই যখন একটু কাশিটা প্রলম্বিত হবে, কাশি সহজে ভালো হচ্ছে না, আমাদের সাথে অন্যান্য সমস্যাগুলি আছে, কাশির সাথে কখনো হঠাৎ রক্ত আসলো, তখন আমাদের উচিত একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া। রেজিস্টার্ড ফিজিশিয়ান আমাদের এখন কিন্তু টিউবারকুলোসিস ডায়াগনোসিসের জন্য আমাদের উপজেলা জেলার লেভেলে সরকারি হাসপাতালগুলি চমৎকার ব্যবস্থাপনা আছে। জি ওখানে ডটস কর্নার আছে, ডটস কর্নারে নিয়মিত এগুলো একদম বিনা পয়সায় করা হচ্ছে। অধিকাংশ জায়গায় আগে এফবি বলতাম আমরা, যে এফবি স্পুটামে এফবি দেখা হয়, এখন কিন্তু জিন এক্সপার্ট বলে আরও অ্যাডভান্স একটা টেস্ট, যেটা মানে কাশির থেকে জীবাণু নির্ণয়ের জন্য জি। জিন এক্সপার্ট আলট্রা সহ কোথায় কোথায় হচ্ছে। এমনকি সেটা অবশ্যই উপজেলা লেভেল পর্যন্ত ডেফিনেটলি আপনি সরকারি লেভেলে পাবেন। জি এছাড়াও কিন্তু বেসরকারি পর্যায়ে ভিন্ন ধরনের এনজিও, ভিন্ন ধরনের সংস্থা, এগুলো ভিন্ন জায়গায় হ্যাঁ এটা সাপোর্ট দেয়। এটা আমরা আসলে আমাদের নিজেদের এলাকায় একটু খোঁজ রাখলেই আমরা সেখানে পৌঁছে যেতে পারবো। মানে একটু সচেতনতাই কিন্তু এই ধরনের রোগীদেরকে জি। ডায়াগনোসিস করতে হ্যাঁ, অনেক সহায়তা শুধু করতে পারে। কাশি পরীক্ষাতেই অনেক ক্ষেত্রে হয়ে যায়। জি যখন এটা হবে না, জি তখন একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান আরেকটু অ্যাডভান্স লেভেলে চেস্ট এক্সরে করবেন। চেস্ট এক্সরে তো ক্লিয়ার না হলে চেস্টের সিটি স্ক্যান আছে, HRCT চেস্ট, এবং প্রয়োজনে আরও অ্যাডভান্স যদি আমার সাসপিশন হচ্ছেই যে এটা আমার এটা হচ্ছে টিবি হওয়ার সম্ভাবনা, ওনার কাশি ভালো হচ্ছে না, জ্বর ভালো হচ্ছে না, অনেক দিন থেকে ওজন কমে যাচ্ছে, জি তখন আমাদের আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি এগুলো মেডিকেল কলেজ বা টার্সিয়ারি লেভেল হাসপাতালগুলোতে আমরা ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাবেজ বলি, যেটা হচ্ছে ব্রঙ্কোস্কোপি করে ফুসফুসে ঢুকে সেখান থেকে একটু পানি দিয়ে ওয়াশ করে নিয়ে আসা, ওইটা যদি আমরা এই যে জিন এক্সপার্ট করতে দিই, ওখানে যদি খুব অল্প পরিমাণ ব্যাকটেরিয়াও থাকে, সেটা এটা নির্ণয় করা যায় খুব। তার মানে টিবি নির্ণয় করাটা এখন অনেকাংশেই নাগালের মধ্যে চলে এসেছে। অনেকটা একেবারে প্রান্তীয় অঞ্চলের মানুষের বলতে পারেন আপনি অনেকটা ফ্রি। যেমন ব্রঙ্কো অ্যালভিওলার ল্যাবেজ নিয়ে দিলে পরে কিছু সংস্থা আছে যারা বিশেষ করে বলে দেয় আইসিডিআরবি, ওনারা এটা ফ্রিতে দেখে দিচ্ছেন। জি এই জন্য আমাদের এবং এই যে সরকারি চিকিৎসা সেবাদানকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত উপজেলা লেভেল বা এগুলো সবাই তো এগুলো এখন উপজেলা সরকারিভাবেই হেলথ করে কমপ্লেক্স, দিচ্ছে। যেটা উপজেলা জি, স্বাস্থ্য কমপ্লেক্স, দর্শকদের জন্য নিশ্চয়ই এগুলো খুবই চমৎকার কিছু ইনফরমেশন, যাতে করে এই লক্ষণগুলো নিয়ে কেউ যেন টিবির যে জটিলতা আছে সেদিক পর্যন্ত যেন কাউকে যেতে না হয়। আশা করি আপনার এই তথ্যগুলো তাদের অনেক উপকারে লাগছে। আমরা এরপরে আপনার কাছে জানতে চাই, একসময় একটি কথা প্রচলিত ছিল যে যক্ষ্মা হলে রক্ষা নেই। নিশ্চয়ই সে কথাটা এখন ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। তার কারণ হচ্ছে টিবি নিয়ে অনেক রিসার্চ হয়েছে, টিবির আধুনিক চিকিৎসা পদ্ধতিও চলে এসেছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করছি। আমাদেরকে যদি আপনি এখন এই যে যক্ষ্মা হলে রক্ষা নেই, এটা যে ভিত্তিহীন প্রমাণিত হলো, এইটা এর কারণটা যদি এক সময়ের কথা ছিল। আসলে মানে যতদিন যাচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নতি হচ্ছে, জি সেই সাথে আমাদের এই যক্ষ্মা নিয়ে অনেক কাজ হয়েছে। আমি কিন্তু শুরুতে আপনাকে একটা কথা বললাম যে
সাল থেকে এই পর্যন্ত প্রায় 83 মিলিয়ন মানে 83 মিলিয়ন জনগণ যারা টিবি আক্রান্ত হয়েছিলেন তারা সুচিকিৎসায় ভালো হয়েছেন। জি, তার মানে এটা সংখ্যা কিন্তু বিশাল, তার মানে রক্ষা নাই কথাটা কিন্তু ভুল প্রমাণিত হয়ে গেছে প্রমাণিত already। হয়ে গেছে। জি, এবং আমরা আসলে দরকার হচ্ছে যে আমাদের মতো দেশের চিকিৎসার জন্য কিন্তু কোনো খরচও নাই। জি, এইটা কিন্তু আপনি যে পেশেন্টের যক্ষা হচ্ছে সে কিন্তু রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসাটাও কিন্তু ফ্রি পাচ্ছেন। জি, এনটিটিভি যে ড্রাগগুলো এগুলো ফ্রি দেওয়া হবে এবং এই পুরো সময়টা জুড়ে যাদের 6 মাস ডিউরেশন, টোটাল 6 মাসই, যাদের 6 মাসের বেশি ডিউরেশন সেটাও কিন্তু দেওয়া হবে। এবং হলো যে সঠিকভাবে গ্রহণ করা, জি, সঠিকভাবে যদি গ্রহণ করতে পারে, সঠিক সময়ে রোগ নির্ণয় হয় এবং সঠিক ডিউরেশন সব কিছু মেনে তার ওজন অনুযায়ী তার যে ডিউরেশনটা দেওয়া হয়েছে সেগুলো মেনে যদি এখন যারা গ্রহণ করছেন আগের মতো সেই মানে ওটা আর থাকছে না। ইভেন কোনো কোনো ক্ষেত্রে বুঝবারই উপায় নাই যে আপনি যে এটা কেউ একজন আক্রান্ত ছিলেন, তা এগুলো কোনো বুঝবার একদমই সেরে যায়। কিন্তু যারা এর ব্যত্যয় করেন, ঔষধ গ্রহণ করতে চায় না, টিউবারকুলোসিস দেরি করে ডায়াগনোসিস হয়, অথবা হঠাৎ মাঝপথে সে চলে গেল, খেলো না, যারা মনে করলো যে আমার তো সেরে গেছে অল্প দিন পরেই, যখন সুস্থ লাগে তখন বন্ধ করে, তখন কিন্তু কমপ্লিকেশন নিয়ে কিন্তু আবার প্রেজেন্ট করে। এবং সেটা ম্যানেজ করা তো অনেক জটিল হয়ে এইটা অনেক ধরনের জটিলতা। এটার মধ্যে সবচেয়ে খারাপ জটিলতা হচ্ছে যে এমডিআর টিবি বলি আমরা, মানে যে ড্রাগ রেজিস্ট্যান্স টিবি ডেভেলপ করতে পারে, তাহলে সেটা কিন্তু আরও বেশি কঠিন সেটাকে নিয়ন্ত্রণ করা। এটা দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যেমন ফুসফুসে কেউ কেউ যদি আমরা সঠিক পদ্ধতিতে এবং সঠিক সময়ে গ্রহণ করলো না, তাতে পোস্ট টিবি ফাইব্রোসিস বলি, ব্রঙ্কিওক্রেসিস বলি, সেটা তাকে সারা জীবন ভোগাবে। প্রায় সারা জীবন ধরেই কিছুদিন পর পর তার কাশি হবে, ইনফেকশন হইলে সেখানে আবার কাশি হবে, কখনো হাসপাতালে এসে ভর্তি হইতে হবে, মানে তার একটা সমস্যা লেগেই থাকবে। এই জন্যে সবচেয়ে বড় সচেতনতা যেটা, সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক ডিউরেশন, পুরোপুরি সময়টা মেনে মানে তার বডি ওয়েট অনুযায়ী যতটুকু গ্রহণ করা দরকার সব কিছু সঠিকভাবে গ্রহণ করলে তাহলে কিন্তু তার এই যে কমপ্লিকেশনের কথা আমরা ভাবছি বা বলছি এটা কিছুই থাকবে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদের মধ্যে বা দর্শকদের যারা দেখছেন আমাদেরকে, তাদের পরিবারের কোনো সদস্য যদি টিবিতে আক্রান্ত হয়ে থাকেন অতীতে, তাহলে তারা নিশ্চয়ই জানেন যে টিবির ওষুধ অনেক দীর্ঘদিন ধরে খেতে হয়। এর মধ্যে অনেক দর্শক রয়েছেন যাদের হয়তো এই অভিজ্ঞতা নেই। আপনি যদি একটু তাদের উদ্দেশ্যে এই বিষয়গুলো বলেন যে টিবির ওষুধ আসলে কতদিন ধরে খেতে হয়? আচ্ছা, টিবির ঔষধ কমনলি 6 মাস। জি, 6 মাস ছাড়াও কোনো কোনো জায়গার টিবির বিশেষ বিশেষ অংশের জন্য, যেমন আমরা বলেছিলাম ব্রেনের যে পর্দা মেনিনজেস বলি, এইটার জন্য লম্বা সময় 1 বছর জি, বা আরও বেশি প্রয়োজনে, অথবা জয়েন্টের টিবি অথবা বোনস যে হাড়ের টিবি আমরা বলেছিলাম পেইন্টেন হচ্ছে, এইগুলোর জন্য একটু বেশি সময়, কমপক্ষে 1 বছর বা আরও বেশি সময়। জি, আপনি অ্যাটলিস্ট 6 মাস ওষুধ খেতে হয়। প্রথম 2 মাস এক ধরনের ওষুধ, পরের 4 মাস একটু ভিন্ন রকম ওষুধ। প্রথম 2 মাস একটু আমরা বড় ট্যাবলেট বলি আর কি রুগীদের বুঝবার জন্য, একটা 4FDC 4টা ওষুধ একসাথে কম্বাইন্ড করে ট্যাবলেটটা তৈরি করা হয়। জি, এটা প্রথম 2 মাস খাবেন, 2 মাস পর থেকে কন্টিনিউশন ফেজ, এটা ইন্টেন্সিভ ফেজ বলি। কন্টিনিউশন ফেজে যেখানে এখান থেকে আরও 2টা ট্যাবলেট, 2টা ওষুধ কমে যাবে, আর বাকি 2টা ওষুধ মিলে রিফাম্পিসিন আইসোনিয়াজাইড এইটা হলো বাকি 4 মাস ওই 2টা, তখন ছোট ট্যাবলেট হয়ে যায় সাইজ, ওইটা আমরা রোগীদের বোঝার জন্য বলি যে ছোট ট্যাবলেটগুলো। আরও 6 মাস যদি অন্য যেটা বললাম 1 বছর খেলে, তাহলে ওই ছোট ট্যাবলেটগুলোই পুরো 1 বছর ধরে বা আরও বেশি সময় ধরে গ্রহণ করতে হবে। এটা তো প্রতিদিনই খেতে হবে? এটা প্রতিদিন সকালবেলা আমরা সাধারণ বলে থাকি যে খালি পেটে খেতে, খালি পেটে খেলে এটার ইফেক্টিভনেস ভালো থাকে। তো এই জন্য ভরা পেটে যে খাওয়া যাবে না তা না, খালি পেটে খেলে এটা আমরা বেশি ভালো পাই। জি, এবং এই ওষুধগুলো তো আপনি বলেছেন যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা আছে। এটা আরেকটু আমরা পরিষ্কার হতে চাই আপনার কাছে। মানুষেরা দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়াতে ভয় পেতে পারে, এর চিকিৎসা ব্যয় নিয়ে তারা একটু চিন্তিত হতে পারে। তো যেহেতু আপনি বলছেন যে সরকারিভাবে সাপ্লাই, এটা কি দেশের সর্ব জায়গাতে মানুষের আসলে কোন কোন জায়গা থেকে ওষুধগুলো পেতে পারেন? আচ্ছা, এটা আরও হ্যাঁ একটু ডিটেলস অবশ্যই বলা উচিত। এইটা আমি প্রথম বলছিলাম যে উপজেলা জেলা লেভেলে, সেটাও না, কিন্তু একদম দোরগোড়ায় জি, নিজের ঘরে বসে সে পাবে, এটাই সিস্টেম। ডটস বলা হয়, জি, ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট, আর এস যোগ করলে শর্ট কোর্স। জি, তো এখানে এই অবজার্ভ ট্রিটমেন্টটা কি হবে, ধরেন একজন পেশেন্ট একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে অথবা সদর হাসপাতালে অথবা মেডিকেল কলেজ হাসপাতালে উনি ডায়াগনোসিস হলো, এখানে একটা রেফারেল সিস্টেম আছে, একটা চিঠির মধ্যে দিয়ে দেওয়া হয়। উনি ওনার স্থানীয়ভাবে যোগাযোগ করবেন, ওই উপজেলা থেকেই বলে দিবে যে তার যে গ্রাম বা তার যে বাসা, তার ওইটার পাশে কোনো একটা সেন্টার আছে, ডট সেন্টার। জি, হয়তো কয়েকটা গ্রাম মিলে একটা ডট সেন্টার, অথবা একটা এলাকায় একটা শহরের মধ্যে হলে ওয়ার্ডের মধ্যে একটা ডট সেন্টার। এই ডটস প্রোভাইডার যে সে নিজেই ওনাকে তখন খোঁজ দেবে
জি নিয়ম হলো ডটস হলো ডিরেক্টলি অবজার্ভ, মানে সে দেখবে এমন অবজার্ভ করবে সে ট্যাবলেট ঠিক মতো খাচ্ছে কিনা। এইটাই কিন্তু এই যে ট্রিটমেন্টটার এই যে সাফল্যের পিছনের কারণ এটা। জি। মানে উনি নিয়মিত প্রতিদিন ঔষধ দিবেন এবং দেখবেন সে খাচ্ছেন কিনা, দেখে দেখে এই কন্টিনিউ করবেন। সরকার So, উনি সেটা কি সরকারি ব্যবস্থাপনা? হ্যাঁ, সরকারি ব্যবস্থাপনা এটা আসলে সরকারের সাথে কিছু কিছু এনজিও কাজ করেন। এইটা আসলে ন্যাশনাল যে টিউবারকুলোসিস যে প্রজেক্ট রয়েছে ওইটার অধীনেই এগুলো হয়ে থাকে। এবং এইটার জন্য কাউকে অত টেনশন করার কিছু নাই। উনি যদি ঠিক নিজের জায়গায় পৌঁছে যায়, অন্তত উপজেলায় পৌঁছে গেলে ওখান থেকে ওনাকে গাইড করে দিবে যে ওনার যেখানে বাসস্থান, বাসস্থানের সবচেয়ে কাছের কোন পয়েন্টটা, জি সেই পয়েন্টটা রিপোর্ট করলে ওই পয়েন্ট থেকেই যারা ডটস প্রোভাইডার ওনারাই ওনাকে সাপোর্ট দিবে। জি এই জন্য এখন অর্থনৈতিক বিষয় নিয়ে কোনো ভাববার কিছু কারণ নাই, এবং উনি পাবেন কি পাবেন না এটা নিয়ে ভাববার সারা দেশে এবং এত অনেক শক্তিশালী নেটওয়ার্ক। আমরা বলতে পারি যে ভিন্ন দেশের ভিন্ন জেলায় ভিন্ন প্রোভাইডাররা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সারা দেশে কোথাও এরকম নাই যে আমাকে খুঁজে বেড়াতে হবে। এতে কি রোগীকে পেমেন্ট কিছু করতে হয়? না, এটার জন্য কোনো পেমেন্ট করতে হয় না। জি যে ঔষধের দাম দিতে হবে না, জি যে আমরা 4FDC 2FDCর জন্য কোনো ধরনের ঔষধের দাম দিতে হয় না। ইভেন যে মানে চেকগুলি করা হচ্ছে আমরা স্পুটামের মানে কফের যে পরীক্ষাগুলি করে এগুলো ফ্রি হয়। জি কফের যে অনেক দামি দামি টেস্টের কথা বলা আমরা জিন এক্সপার্ট, এগুলো ফ্রি হচ্ছে এখন। জি আমরা অনেক চমৎকার তথ্য আপনার কাছ থেকে পেলাম। এত সুযোগ সুবিধা পাওয়ার পরও যদি যেন কাউকে আসলে আর টিবির মতো এরকম একটি কষ্টদায়ক রোগে ভুগতে না হয়, এই উদ্দেশ্যে আসলে আমরা এই কথাগুলো মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। এই যে দীর্ঘদিন ধরে টিবির ওষুধ যারা খাবেন, মানুষ তো অনেকে এমনি আসলে ওষুধে ভয় পান, তো এই যে 6 মাস ধরে ওষুধ খাওয়া, এতে করে তার শরীরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা? আচ্ছা, এইটা হলো যে আসলে সব ঔষধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। জি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার কাছে মনে হয় যেটা যেটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট তো অবশ্যই পড়ে। জি কারণ তাকে প্রতিদিন নিয়ম করে সকালে খালি পেটে খাবার ওষুধটা খেতে হবে, জি এটা একটা বিরক্তির উদ্রেক তাকে করতেই পারে, এবং এটা আসলে করেও অনেকেই আসলে এই কারণে অনেক সময় ভুলে যায়, বন্ধ করে দেয়, বা ভালো লাগতেছে ভালো হয়ে গেছে মনে করে বন্ধ করে দেয়। এইটা আবার তার লাইফ স্টাইলের অথবা তার কর্মক্ষেত্রের জন্য ডিস্টার্ব হইতে পারে, তা কর্মক্ষেত্রে ওই সময় যাওয়া অথবা এ কাজ করার জন্য এটা হতে পারে, অনেকে এসব কারণে বন্ধ করে। কিন্তু হলো যেটা যে এই যে 4টা 4FDC আমরা যেটা বলছি, এই 4টা ঔষধে যে একেবারে পার্শ্ব প্রতিক্রিয়া নাই তা না। জি পার্শ্ব প্রতিক্রিয়া হবে অল্টারনেট ব্যবস্থা আছে প্রতিটার জন্য। আমরা এই জন্য যখন অ্যাডভাইস দেওয়া হয়, ওনাকে একটা টিবির ওষুধ লিখে দেওয়া হয়, তখন তাকে কিছু কিছু জিনিস বলে দেওয়া হয় যে আপনার প্রস্রাবের রং কমলা রঙের হতে পারে, তার কারণ হলো ঔষধটার রঙের জন্য এটা রংটা হতে পারে, ওইটা হচ্ছে একটা বিষয়। কিন্তু যদি তার মনে হয় যে চোখ হলুদ হয়ে গেছে, মানে জন্ডিস যেটাকে আমরা বলি এরকম হয়, অর্থাৎ তার লিভার ফাংশনটা অল্টার্ড হতে পারে, যে ওষুধগুলো আছে হ্যাপাটোটক্সিক কিছু ড্রাগ আছে। এছাড়া শরীরে ফুসকুড়ি পড়তে পারে, চুলকাতে পারে, লাল লাল দাগ হইতে পারে। আমরা তাদের বলে দিই যে এরকম যদি হয় আপনি নিকটস্থ চিকিৎসকের সাথে যোগাযোগ করেন, খুব বেশি হয়ে গেলে বন্ধ করে যোগাযোগ করেন। কখনো কোনো জয়েন্ট পেইন হয়, আপনার ইউরিক অ্যাসিড বলে এটা বেড়ে যায়, গাউট বা এটা জয়েন্ট পেইন হয়, যদি জয়েন্ট পেইন হয় তাহলে যোগাযোগ করতে বলি। কখনো কখনো অপটিক নিউরাইটিস হয়, একটা পার্শ্ব প্রতিক্রিয়া, একটা ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া, একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে। তখন যদি আমরা বলি যে আপনি যদি ঝাপসা দেখতে থাকেন অথবা না দেখেন, তাহলে অতি দ্রুত ওষুধ বন্ধ করে চিকিৎসকের শরণাপন্ন হবেন। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অ্যাডভাইস করার সময় বলা হয়। তারপর আমরা আবার বলছি দর্শকদের জন্য, যখন টিবি ওষুধ নেবেন, প্রস্রাবের রং কমলা রং হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যদি দেখা যায় তার চোখ হলুদ হয়ে গেছে, জিহ্বার নিচে কেমন হলুদ লাগছে, শরীরের চামড়া হলুদ মনে হচ্ছে, খাবারে অরুচি হচ্ছে খুব বেশি, বমি হচ্ছে, অনেক বেশি বমি হচ্ছে, এমনিও কিন্তু স্বাভাবিক একটু গ্যাস্ট্রিক আপসেট বলি যে আমরা, বা বমি বমি ভাব এগুলো হতে পারে। তো সেই সাথে ওইগুলা তারপরে মানে এরকম গায়ে চুলকানি, লাল দাগ, ঘামাচির মতো দাগ এরকম হয়ে যাওয়া, গিট ফুলে যাওয়া, গিটে ব্যথা হওয়া, চোখে ঝাপসা দেখা, এরকম যদি হয় তাহলে উনি অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। আর আগে বলে রাখি যে আমরা আসলে টিউবারকুলোসিসের ওষুধ দেওয়ার আগে লিভার ফাংশনটা দেখে নেই, ইউজুয়ালি দেখে নেই এই জন্য যে লিভার ফাংশনটা বেসলাইন যদি দেখি, আবার কিডনি ফাংশনটা বেসলাইন দেখে নিলে ওনার ওই পার্শ্ব প্রতিক্রিয়াটা ভালো বোঝা যাবে। তবে যেহেতু আপনি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বললেন, যে আমরা আসলে সব রোগীর জন্য একরকম দেই না। যাদের ইতোমধ্যে লিভার ফাংশন অল্টার্ড আছে, অর্থাৎ লিভারে তার রোগ আছে, তার জন্য একরকমের ডোজ আমরা সেট করি। আবার যার অলরেডি কিডনি ডিজিজ আছে, ডায়ালিসিস নেয় অথবা নেয় না, তাদের জন্য একটা অল্টার্ড একটা ডোজ আছে, সেটা আমরা দিই। এই জন্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে,
বাট এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি খুব বেশি না, জি। এটা একটা এক্সপেক্টেড লেভেলই। সেটা এটার জন্য আবার ঔষধ বন্ধ রাখা যাবে না, বিকল্প যেগুলো রয়েছে বিকল্প সেগুলো ঔষধ নেওয়ার আমাদের চেষ্টা দিতে করতে হবে। হবে। হ্যাঁ, আমরা আরেকটা বিষয় জানতে চাই যে টিবির ঔষধের ক্ষেত্রে আমরা যেটা জানি যে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন এরকম ড্রাগ রয়েছে, আসলে কখন সেকেন্ড লাইন ড্রাগের দিকে যেতে হয় এই বিষয়টা যদি আমাদেরকে আপনি একটু জানান। আর হচ্ছে যে কেউ যদি ঔষধ খাওয়ার ক্ষেত্রে, আপনি একটু আগে একটু বলছিলেন বটে যে খেতে খেতে তিনি 1 মাস 2 মাস পরে ওষুধ বন্ধ করে দিলেন, আবার দেখা গেলো 2-4 মাস পরে তার ওই আগের সমস্যাগুলো ফিরে আসলো, তখন তার চিকিৎসা কি আগের মতোই হবে না, কোনো ভিন্নতা রয়েছে? আচ্ছা, একটা হচ্ছে যে আমরা ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ড্রাগের যেটা বললেন, এটা এখন এইভাবে না বলে আমরা আসলে যদি আমরা দেখি যে রিফাম্পিসিন আমরা রেজিস্ট্যান্সটা দেখি আর কি। হ্যাঁ, জি আমরা যেটা 4FDC এবং 2FDCর কথা বললাম 6 মাস মেয়াদি, এটা ছাড়া যদি কখনো দেখা যায় যে কোনো এই যে ঔষধগুলো 4টা, এর মধ্যে কোনোটার মধ্যে রেজিস্ট্যান্স আছে, মানে এই ওষুধটা কাজ করবে কাজ না, করছে না, তখন আমরা দেখব যে কোন ধরনের রেজিস্ট্যান্স, কয়টা ঔষধের রেজিস্ট্যান্স, এগুলো দেখে আমরা শুধু রিফাম্পিসিন রেজিস্ট্যান্স আছে, কিছু কিছু টার্ম আছে এমডিআর, মাল্টি ড্রাগ এক্সডিআর, এক্সটেন্ড ড্রাগ রেজিস্ট্যান্ট, এগুলো দেখে আর একটা নতুন রেজিমেন আছে এমডিআর এর, সেগুলোর জন্য আরও কিছু ওয়ার্কআপ করতে হয়। তখন ওই রেজিস্ট্যান্সটা বের করার জন্য আমরা এফবি কালচার অ্যান্ড ড্রাগ সেন্সিটিভিটি করি, এলপিএ লাইন প্রোবেসে করে বের করা হয় যে আসলে কোন কোন ঔষধগুলো এখানে কাজ করবে না, ওনার জন্য অল্টারনেট কোন ঔষধগুলো আমরা আসলে দিব। সেই টেস্টের পরে আমরা ডিসিশন নেই যে এর পরবর্তী কোন ওষুধগুলো ওনার জন্য ঠিক করা হবে। এখন যেটা পরে প্রশ্ন করলেন যে উনি খেতে খেতে বন্ধ করে দিলেন, জি এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে একবার উনি খেয়েছেন, কোনো এক সময় 6 মাস ওষুধে খেয়েছেন, 2 বছর 4 বছর 10 বছর আগে, জি ওনার জন্য একটা রেজিমেন আছে, এটাকে আমরা বলি হচ্ছে রিট্রিটমেন্ট। জি একজন রোগী আক্রান্ত ছিলেন, উনি ঠিক নিয়ম মেনেই ওষুধ খেয়েছেন এবং 6 মাস কমপ্লিট করেছেন, তখন হয়তো ওনাকে কিউর ডিক্লেয়ার দেওয়া হয়েছিল অথবা হয়নি, কিন্তু আবার ওনার নির্ণয় হলো যে আবার ওনার টিউবারকুলোসিস আছে, তো এইটার জন্য রিট্রিটমেন্ট শিডিউল আবার করা হয়েছে। এই যে 4FDC যেটা বললাম আমি, এই 4FDC হয় উনি 6 মাস খাবেন, কিছু কিছু ক্ষেত্রে 4FDCর সাথে লেবোফ্লক্সাসিন নামে আরেকটা ট্যাবলেট আছে, ঔষধ আছে, ওই লেবোফ্লক্সাসিনটাও তো ওনার বডি ওয়েট অনুযায়ী হিসেব করে ওইটাও 6 মাস খাবে। মানে আগে 4FDCটা ছিল শুধুমাত্র 2 মাস আর 2FDC ছিল 4 মাস, এখন 4FDCটাই হবে 6 মাস সাথে লেবোফ্লক্সাসিন, এটা হচ্ছে রিট্রিটমেন্ট। এখন যেটা আরেকটা প্রশ্ন করলেন যে আপনি খেতে খেতে বন্ধ করে দিল, কেউ একজন 1 মাস পরে বন্ধ করলে একটা হিসেব হবে, 2 মাস পরে বন্ধ করলে আরেক রকম হিসাব হবে, এবং সে কতদিন বন্ধ রেখেছিলেন সেটার উপর আসলে একটা হিসেব আছে। এটা একটু ডিটেইল, মানে ওইটা তার মানে হচ্ছে যে কেউ বন্ধ করে দিলে আসলে তার পরবর্তী চিকিৎসাটা যদি করতে হয় আরেকটু জটিল হয়ে যায়, আরেকটু জটিল আকার ধারণ করে। এবং দেখলেনই তো যে যেখানে আপনি অল্প কয়েকদিন খেলে হয়তো এখন 4FDC 6 আমি মাস তথ্য থেকে আমরা এই তথ্যটা দিতে যাচ্ছি যে আসলে এটা কেউ খাওয়া শুরু করলে নিজে নিজে কোনো ক্রমেই বন্ধ না, করা এটা একেবারেই অনুচিত, এবং এইটা তার জন্য, তার ফ্যামিলির জন্য এবং দেশের জন্য একটা বার্ডেন নিয়ে আসবে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এটা আমরা জানলাম। আমরা একটু ফুসফুসের বাইরের যে টিবি যাদের হয় তাদের ক্ষেত্রে আপনি বলেছেন যে হয়তোবা এই টিবির ওষুধের রেজিমটা চেঞ্জ হয়ে যায়, একটু দীর্ঘ সময় ধরে খেতে হয়। এই টিবির চিকিৎসার ক্ষেত্রে সার্জারির কোনো ভূমিকা রয়েছে কিনা? আচ্ছা, এটা নির্ভর করছে হচ্ছে আমাদের আসলে কোথায়। সার্জারি ডেফিনেটলি আছে, জি যেমন আমাদের পালমোনারি টিউবারক্লোসিসের কথাই বলি, যখন পালমোনারি টিউবারক্লোসিস এটা পর্দার মধ্যে চলে যাবে, প্লুরাল ইফিউশন হয়, প্লুরাল ইফিউশন থেকে যদি একটা কমপ্লিকেশন ডেভেলপ করে, তখন আমরা টিউবারক্লোসিসের ট্রিটমেন্ট দিয়ে সেখানে আমরা ডিকর্টিকেশন বলি একটা টার্ম আছে, এখানে থোরাসিক সার্জারির একটা ভূমিকা আছে, যেখানে প্লুরাল ফ্লুইড জমা হয়েছিল, জমা হয়ে পর্দাটা ভারী হয়ে গেছে, প্লুরাল থিকেনিং হয়েছে বা ডিফর্মিটির মতো হয়ে গেছে, এগুলো কারেকশনের জন্য সার্জারি আছে। আবার সার্জারি আছে, ধরেন আপনি একটা রুগীর স্পাইনে, মেরুদণ্ডের কোনো একটা হাড়ে একটা বা দুইটা হাড় টিউবারকুলোসিস হলো, এটা ডেস্ট্রয় হয়ে গেল, ভেঙে গেল, এখানে এটা কারেকশন করার অবশ্যই লাগবে। কারেকশনটা কবে করব এটা হলো অন্য বিষয়, কিন্তু এখানে একটা রুল আছে, সেই ব্যক্তিকে আরো কর্মক্ষম করবার জন্য, কর্মক্ষম, হ্যাঁ, স্বাভাবিক লাইফে ফিরে আনার জন্য সার্জারি করে সেই যে বোনসটা নষ্ট হয়েছিল রিকনস্ট্রাক্ট করা অথবা সাপোর্টিভ করা। যেমন আবার যদি ব্রেনের কথা বলি, যদি এরকম হয় যে ব্রেনের পর্দায় ইনফেকশন ছিল, সেখানে হাইড্রোকেফালাস বলে আমরা ডেভেলপ করে, এইগুলো রিক্যানালাইজেশন করার জন্য এখানেও সার্জারির ভূমিকা আছে। কোনো জয়েন্ট যদি নষ্ট হয়ে যায়, যেমন আমরা হিপ বোনে সাধারণত হেড অফ দ্য ফিমার, মানে আপনার হিপ জয়েন্টে, কোমরের যে জয়েন্টটা, এইটাতে কমন একটা সাইট,
এখানে ওই হাড়টাই নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমরা একটা রিপ্লেসমেন্ট সার্জারি করি। এখানে টিউবারকুলোসিস সার্জারি। আবার ধরনের একটা রোগীর সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি বলি, এই ধরনের লিম্ফ নোড হয়েছে, এটা সাইজ আর ছোট হচ্ছে না, ওটা রয়ে গেল, এটাকে ক্লিয়ারেন্স করে দেওয়া যায়। জি, এখানেও অনেকের একটা skin ট্রিটমেন্ট, এ কিন্তু TB এর সাথে আপনার মূল ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু আপনার ওষুধ খেতে হবে। অ্যান্টি টিবি ড্রাগ কিন্তু বন্ধ করা যাবে না। তো অনেকের ক্ষেত্রে স্কিনে দেখা যায় যে দীর্ঘদিন ধরে একটা ডিসচার্জ আসছে, একটা সাইনাস এক্স্যাক্টলি, সেগুলো অনেক ক্ষেত্রে ওইটাতেও ওই অ্যান্টি টিবি ড্রাগের পাশাপাশি ওইটাকে যদি রিকনস্ট্রাক্ট করা লাগে করা যেতে পেটের পারে। ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি এক্স্যাক্টলি, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আপনি হয়ে যেটা গেলে বলছেন, তখন হ্যাঁ, এটা surgery ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের জন্য আমরা সার্জারি রুল আছে। জি। সে আমরা একটু জানতে চাই যে যদি ফুসফুসের ক্ষেত্রে টিবির কারো লক্ষণ হয়, আপনি বলেছেন যে কফ পরীক্ষা করা বা সেখান থেকে ল্যাবেস মানে বিভিন্ন পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে, রস নিয়ে পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে, কিন্তু এর বাইরে যদি টিবি হয় সেগুলোর পরীক্ষার ব্যবস্থাপনা কি? না, এগুলো সব যেমন আমরা ফুসফুসের কাছ থেকে আসি, যেমন প্লুরাল ফ্লুইড, মানে ফুসফুসের পর্দার ভিতরে পানি জমলো অথবা পেটের ভিতরে পানি জমলো, অ্যাসাইটিক ফ্লুইড বলি, এই পানিটা আমরা বের করে স্টাডি করি। তাহলে এই পানিটা বের করে কিছু প্যারামিটার আছে যেগুলো দেখা হয়, আমরা বায়োকেমিস্ট্রি বলি, সাইটোলজি বলি, এডিএ একটা আছে, ওইটা লেভেলটা দেখি, এলডিএইচ এগুলো লেভেল দেখি, ওইটা দেখে আমাদের নির্ণয় করা যায়। ওখানেও জিন এক্সপার্ট করে এই ব্যাকটেরিয়াটা আছে কিনা সেটা দেখা যায়। ইভেন আপনি যেটা বলছেন লিম্ফ নোড থেকে, সেটা আমরা নিডল দিয়ে স্প্রেড করি, এফএনএসি বলি, অথবা অন্য কোথাও যেমন বোনসের কথা বলছিলাম সেখানে এফএনএসি করে, সেটা থেকে আমরা গ্রানুলোমা বলি, গ্রানুলোমা পাওয়া যায়। এটা অল্টারনেট অবশ্যই মানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিশ্চয়ই রয়েছে যে কোনো জায়গার জন্য। রোগীদের উচিত হবে সংশ্লিষ্ট জায়গায় গিয়ে যোগাযোগ করা। এক্স্যাক্টলি, যে ঠিক জায়গায় পৌঁছানোটাই হচ্ছে দায়িত্ব। আমাদের রেজিস্টার্ড চিকিৎসক যারা, ওনারা সবাই এটা জানেন এবং ঠিকই ওনাদের কাছে পৌঁছাতে পারলে ওনারা সঠিক জায়গায় পৌঁছিয়ে দেবেন। যদি সেটা উপজেলা জেলা পর্যায়ে সম্ভব হয় তাহলে সেখানে টারশিয়ারি লেভেলে যাবে, রয়েলে সেখানে ব্যবস্থা আছে। দেখতে দেখতে আসলে আমাদের আলোচনা তো আসলে শেষ হয় না, এই বিষয়ে অনেক কথা, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আমাদের দর্শকেরা বেশ কিছু প্রশ্ন করেছেন আমাদের মাঝে। দর্শক যারা আমাদেরকে এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দর্শকদের মধ্যে কিছু প্রশ্ন এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য একজন সম্মানিত দর্শক জিয়াউল হক এই আইডি থেকে তিনি প্রশ্ন করেছেন আমাদের কাছে, বয়স্ক ব্যক্তিদের অনেকের শুকনো কাশি হয়, আনুষঙ্গিক আর কোনো উপসর্গ থাকে না, বিশেষ করে জ্বর থাকে না, এরকম ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে জিয়াউল হক। এটা বয়স্ক যারা রোগী বা তাদের যে শুকনো কাশিটা থাকে, এটা টিউবারকুলোসিসের জন্য হতে পারে। এছাড়া কমনলি যেটা বয়স্ক মানুষের হয়, বিশেষ করে পুরুষদের যারা ধূমপায়ী, তাদের সিওপিডি বলে একটা ফুসফুসের রোগ আছে, সেটা হতে পারে। আমরা অবশ্যই ওনাকে আগে নির্ণয় করার চেষ্টা করব। আমাদের যেসব এবিলিটি আছে, যে ফুসফুসের যেটা বললাম যে কফ পরীক্ষা করে ওখানে আমরা জীবাণু পাচ্ছি কিনা, চেস্ট এক্সরে করে, প্রয়োজনে সিটি স্ক্যান অফ দ্য চেস্ট, HRCT চেস্ট, অর্থাৎ আমাদের যেসব অ্যাভেলেবেল আছে এটা দেখে আমরা যদি, প্রথম দরকার হচ্ছে আমাদের রোগ নির্ণয় করাটা। রোগ নির্ণয় করে আসলে যদি জ্বর না থাকে, ডেফিনেটলি এটা অন্য কিছু কিনা আমাদের ভাবতে হবে তখন, যে আসলে এটা টিবি না হয় অন্য কোনো কিছু। ওরা ডায়াগনোসিসটা নিয়ে আমাদের কনফার্ম করতে হবে। কাশির যে অন্যান্য কারণগুলো আছে, অন্যান্য কারণ, এমনকি বয়স বেশি হলে একটা ম্যালিগনেন্সি বা এরকম একটা সম্ভাবনা থাকে, সেটার জন্য আমাদেরকে তখন সার্চ করতে হবে। জি, তাহলে এরকম দীর্ঘদিন কাশি যাদের রয়েছে, বয়স্ক মানুষ বা যে কোনো বয়সেরই, সেটাকে অবশ্যই তাকে চিকিৎসকের শরণাপন্ন অবশ্যই গুরুত্ব দিতে হবে, নিকটতম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গিয়ে তার এই বিষয়টার ইভালুয়েট করার জন্য তাকে ব্যবস্থা নিতে হবে। স্যার, আসলে আপনার কাছ থেকে আজকে খুবই চমৎকার, খুবই বাস্তবসম্মত ইফেক্টিভ তথ্যগুলো আমরা পেলাম। আশা করি এই তথ্যগুলো আমাদের দর্শকদেরকে, বিশেষ করে আপনি বললেন যে মিলিয়নস মানুষ টিবিতে আক্রান্ত হচ্ছে এবং এর মধ্যে একটি বড় সংখ্যা টিবির কারণে মৃত্যুবরণ করছে, এই টিবি নামক বা যক্ষ্মা নামক এই কষ্টকর রোগ থেকে মানুষদেরকে মুক্তি করবার জন্য আপনার এই তথ্যগুলো আশা করি জনগণের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। সর্বশেষ আপনার কাছে আমরা যেটি জানতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে, আপনি বলেছেন যে টিবি কিছু বিশেষ মাধ্যমে ছড়ায়, তাহলে কিছু প্রতিরোধ বা প্রতিকারমূলক ব্যবস্থা নিলে কিন্তু টিবির ছড়ানোটা নিশ্চয়ই প্রতিরোধ করা সম্ভব। সার্বিক দিক দিয়ে যক্ষ্মা মুক্ত একটি সমাজ, একটি দেশ গঠন করা, নিশ্চয়ই এটি সরকারের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, আমাদের চিকিৎসকদেরও এটি একটি সুন্দর স্বপ্ন রয়েছে যে আগামী দিনে কেউ আর টিবি রোগী থাকবে না। এটা সব ক্ষেত্রেই আমাদের এই বিভিন্ন প্রজেক্ট এই বিষয়ে কাজ করছে। সার্বিক দিক দিয়ে একটি সুন্দর আগামীর জন্যে
টিবি মুক্ত বা নিয়ন্ত্রিত টিবি এরকম একটি সুন্দর আগামীর জন্য আমাদের দর্শকদের করণীয় কি, দর্শকদের প্রতি যদি আপনার বিশেষ পরামর্শগুলো আপনি জানান। হ্যাঁ জি, আমি আসলে আপনার কথা বাইরে দর্শকদের জন্য একটা বিষয় বলবো যে অনেকেই প্রশ্ন করেন যে একজন বাসায় কাউকে টিবি হয়েছে তাহলে তাকে কি আলাদা করে দেওয়া হবে কিনা, তার প্লেট গ্লাস সব কিছু আলাদা হয়ে যাবে কিনা। আমি যেটা বলেছি যে টিবি অনেক জায়গার হতে পারে। এখন একজনের টিবি হয়েছে প্লুরাল ফ্লুইড, যেটা প্লুরাল টিবি বলি আমরা, এক্সট্রা পালমোনারি টিবি, আর ইন্টেস্টাইনে হয়েছে, বোনসে হয়েছে, তার জন্য কিন্তু আসলে এই কাশির সাথে ছড়াবে না। এটা তাকে আলাদা করবার কোনো দরকার নাই, উনি আমাদের সাথেই থাকবে, আমাদের সাথে সব কিছু করতে পারে। আমরা বলি যে পেশেন্টটা হচ্ছে স্মেয়ার পজিটিভ ওপেন কেস, এখনও টিবির ওষুধ গ্রহণ করে নাই বা মাত্র শুরু করেছে, এখনও ওনার 15 দিন হয় নাই, উনি নিজে যদি প্রোটেকশন নেয়, উনি যদি মাস্ক পরে এবং উনি যদি এমন একটা রুমে বসবাস করে যেখানে ভেন্টিলেশন ওয়েল ভেন্টিলেটেড, আপনারা অনেক সময় দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা আগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনাদের এই উপন্যাস বা গল্পে ছিল যে এই যক্ষা হয়েছে ওনাকে বায়ু পরিবর্তনের জন্য গেছে। বায়ু পরিবর্তন মানে এরকমের যে ওখানে স্যানিটোরিয়াম বলে ওইটা এরকমের পরিবেশটা যে বাতাস একদিক দিয়ে ঢুকতেছে একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, যার ফলে হয় কি যে জীবাণুটা যিনি শ্বাস থেকে ছাড়ছে বা ড্রপলেট বেরোচ্ছে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমরা উনি যদি ওইরকম একটা জায়গায় থাকেন যিনি ফুসফুসের টিবি ওপেন কেস বা এরকমের, তো উনি যদি ওইরকম একটা ওয়েল ভেন্টিলেটেড রুমে থাকে তাহলে ওই ব্যাকটেরিয়াটা ওখানে জমছে না, ওখানে যারা আসতেছে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। এবং উনি নিজে যদি প্রোটেকশনটা নেয়, যিনি রুগী উনি যদি মাস্ক পরেন তাহলে আর পাশের সবার কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে না। এজন্য ভয় পাওয়ার কিছু নেই, ওনাকে আলাদা অচ্ছুত করে দেওয়ার কোনো দরকার নাই, আমাদের মধ্যেই থাকবে। সাধারণত প্রথম 15 দিনের জন্য আমরা ভালো প্রোটেকশন নিতে বলি, কারণ ওই সময়টা ইনফেকশাস থাকেন, ওই সময়টা আর 15 দিন ওষুধ খেলে সাধারণত যেই লেভেলের জীবাণু থাকলে আক্রান্ত হয় অন্যরা সেই লেভেলটা নিচে নেমে যায় জীবাণুর সংখ্যা। এই জন্য তারপরে উনি সাবধান থাকবেন, কিন্তু অত বেশি প্রোটেকশন আমি বলি যে যিনি আক্রান্ত হয়েছেন উনি নিজে মাস্ক পরুক, এইটাই কিন্তু ওনাকে ছড়াইতে দিবে না। উনি হাঁচি কাশির জন্য যেই ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করি, মানে সবার সামনে যে ওপেনলি অন্যের সামনে এসে হাঁচি দেওয়া বা কাশি দেওয়া, এইটা যদি উনি নাম করেন তাহলে কিন্তু এই যে ড্রপলেটটা ছড়াচ্ছে না। এই জন্য পেশেন্ট যদি প্রোটেকশন নিয়ে থাকে তাহলে আমাদের সবার পুরো সমাজটার বা পুরো পরিবারের আর প্রোটেকশন নিতে হচ্ছে না। উনি যাতে না ছড়ায় ওইভাবে যদি থাকেন উনি, তাহলেই কিন্তু আমাদের এই প্রোটেকশনটা হবে। আরেকটা বিষয় অনুরোধ জানাবো আপনার সবাইকে, যখন এটা ভয় পাবেন না, এখন ভয় পাওয়ার মতো কোনো কারণ নাই, তবে সঠিক নিয়মে সঠিক ডোজে সঠিক সময়ে আপনাকে ঔষধ খেতে হবে। এই ঔষধ খাওয়া নিয়ে কোনো ধরনের অবহেলা করা ঠিক হবে না, যার ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া থাকলে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু যদি আমরা সঠিক নিয়মে ঔষধ খাই তাহলে দেখা যাবে যে আমরা কিউর হচ্ছি, আমাদের সমাজের জন্য প্রেশার কমে যাচ্ছে। আমাদের এই যে একটা আক্রান্ত হলে ওনার পেছনে ঔষধের যে খরচটা, সরকারের খরচও কমে যাবে, আমাদের নতুন একজন আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। এই জন্য আমার অনুরোধ থাকবে যে আমরা সবাই সঠিক নিয়ম মেনে ঔষধ খাবো এবং চিকিৎসকের শরণাপন্ন হব। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে মূল্যবান তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে আমি দর্শক শ্রোতা যারা আমাদের সাথে ছিলেন শুনলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে এই অনুষ্ঠান শুরু থেকে এখন পর্যন্ত দেখবার জন্য, এবং রেকর্ডেড প্রোগ্রাম যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে টিবি নামক তথা বিভিন্ন ধরনের রোগ যেগুলো আমাদেরকে কষ্ট দেয়, পরিবারকে কষ্ট দেয়, সমাজকে এবং দেশকে অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়, সেই রোগমুক্ত একটি সুন্দর আগামী তৈরি করা। দর্শক আপনাদের সকলের নিজ নিজ সচেতনতায় পারে যক্ষা নামক এই রোগ থেকে, যেটা সম্পর্কে আগে বলা হতো যক্ষা হলে রক্ষা নেই, আপনাদের সচেতনতা, সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন প্রজেক্টের আওতায় এসে যক্ষাকে নিয়ন্ত্রণে বা যক্ষাকে নির্মূলের জন্যে যে সুন্দর কর্মসূচিগুলো এখন হাতে এসেছে, আপনারা সেগুলোর সঙ্গে হাত মিলিয়ে সচেতন হয়ে যক্ষামুক্ত একটি সুন্দর আগামী গঠন করার জন্য সকলেই আমরা ভূমিকা রাখি। পরবর্তী পর্বে ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আমরা আবারও যুক্ত হব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।